জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশে একটা সামরিক কূ হয়েছে এবং এর ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছেন। যদিও ঘোষিতভাবে ভারত সরকার শেখ হাসিনাকে এখনও রাজনৈতিক শরণ দেয়নি, কিন্তু তথাপিও শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। আর এই অবস্থায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দেওয়ার জন্য দেশে ফেরত দেওয়ার দাবি করছে এবং একই সঙ্গে আমেরিকা ভারতের ওপরে চাপ সৃষ্টি করছে যাতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে অর্পণ করে। এখন লাখ টাকার প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে, অথবা আমেরিকা যদি ভারতের ওপরে চাপ তৈরি করে তাহলে সেই চাপ সামলানোর ক্ষমতাটা কি আজকের ভারতের আছে? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতিতে তার কি প্রভাব পড়বে, এই বিষয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ করছি। দেখুন, প্রথমেই বলি যে ভিডিও শুরুতেই আমি বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা উল্লেখ না করে সামরিক অভ্যুত্থান বা মিলিটারি কুর কথা বলেছি। কেন বলেছি? নিশ্চয়ই এর পেছনে কিছু যুক্তি দেওয়ার দরকার আছে। দেখুন, বাংলাদেশে একটা বৃহৎ ছাত্র আন্দোলন হয়েছে, একথা আমি অস্বীকার করছি না, কিন্তু এটা যে শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, আমেরিকার সিআইএর প্রত্যক্ষ ইন্ধনে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, কথা কিন্তু আমি আগের ভিডিওটাতে প্রমাণ সহ ব্যাখ্যা করে বলেছি। সেই ভিডিওটা দেখে থাকলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে প্রথমত ছাত্রদের আন্দোলনটা যে দাবি নিয়ে, সেই দাবি কিন্তু সরকার মেনে নিয়েছিল। তারপরেও সিআইএ এবং বাংলাদেশের মিলিটারি যৌথ ইন্ধনে নতুন করে সহিংস ছাত্র আন্দোলন শুরু হয় এবং তারপরেও কিন্তু এই আন্দোলনটা এত বড় ছিল না যে সেনা সেটাকে সামলাতে পারতো না, বরং সেনা ছাত্র আন্দোলনটাকে উন্মুক্ত করে দিয়ে শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময়ের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করে। যখন কোনো দেশের সেনা বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে নিজের দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে কাজ না করে তাকে দেশ ছাড়তে বাধ্য করে, সেই ঘটনাকে একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমি সামরিক অভ্যুত্থান মিলিটারি কু ছাড়া অন্য কোনো কিছু কিন্তু বলতে পারি না। অতএব আমেরিকার ষড়যন্ত্রে মিলিটারি কু বা সামরিক অভ্যুত্থানের ফলে দেশ ছাড়তে বাধ্য হওয়া বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে প্রথমে আগরতলা এবং পরে দিল্লিতে আসেন। ভারত সব রকম বৈদেশিক চাপকে উপেক্ষা করেও এখনও তাকে দিল্লিতে নিরাপত্তার ঘেরাটোপে যত্নে রেখেছেন। যদিও এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে ভারত সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক শরণ দেয়নি, এজন্যই শেখ হাসিনা প্রথমে লন্ডনের কাছে তার রাজনৈতিক শরণ চান, কিন্তু লন্ডন নিজেই এমনভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে যে তাকে রাজনৈতিক শরণ দিতে অস্বীকার করে। আর এই অবস্থায় আমেরিকা সম্প্রতি শেখ হাসিনার ভিসা বাতিল করে দেওয়ার মাধ্যমে একটা পরিষ্কার প্রচ্ছন্ন বার্তা দিয়ে দিয়েছে যে আমেরিকার অক্ষে যে সমস্ত দেশ রয়েছে তারা যাতে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে রাজনৈতিক শরণ না দেয়। সেই দিক থেকে খেয়াল করলে কোনো ইউরোপীয় দেশ বা কানাডা তাকে এখনই আশ্রয় দেবে বলে মনে হচ্ছে না। আর ফিনল্যান্ড, যে দেশের কাছে রিসেন্টলি শেখ হাসিনা রাজনৈতিক শরণ চেয়েছেন, সেখানেও তার রাজনৈতিক শরণ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ ফিনল্যান্ড এখন প্রো ওয়েস্ট দেশ হিসাবেই বেশি পরিচিত। মধ্যপ্রাচ্যেও কিছু দেশ রয়েছে যেমন দুবাই, আরব এমিরেটস, কাতার, তাকে রাজনৈতিক শরণ দেবে কিনা এখনো কিন্তু সেই বিষয়টাও স্পষ্ট হয়ে ওঠেনি। আর তাই আপাতত শেখ হাসিনার যাওয়ার জন্য কিন্তু সেই রকম নিরাপদ কোনো আশ্রয় নেই। আমার মতে শেখ হাসিনা চাইলে রাশিয়ায় চলে যেতে পারেন, কারণ রাশিয়া এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম নেতিবাচক বিবৃতি দেয়নি। সুতরাং রাশিয়া তার জন্য কিন্তু একটা বিকল্প হতেই পারে, যদিও চীনও তার কাছে একটা বিকল্প হতে পারে, তবে আমি মনে করি না যে চীন এই বিষয় নিয়ে খুব একটা আগ্রহী হবে। অতএব এখনো পর্যন্ত আজকে যে সময় আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই সময় পর্যন্ত শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছেন, নিরাপদভাবে রয়েছেন এবং যত্নে রয়েছেন। এখন কথা হলো, সম্প্রতি আমেরিকান মিডিয়া দাবি করছে যে ভারত শেখ হাসিনাকে আমেরিকার হাত থেকে নাকি রক্ষা করছে। ওয়াশিংটন পোস্টের একটা নিবন্ধে খোলাখুলি ভাবে বলা হয়েছে যে ভারত আমেরিকাকে চাপ দিচ্ছে শেখ হাসিনার প্রতি নমনীয় হওয়ার জন্য। এখন এটা শুধুমাত্র ওয়াশিংটন পোস্টের একটা নিউজ, ভারত আদতেও এরকম কোনো কথা বলেছে কিনা তার কিন্তু সেই অর্থে কোনো প্রমাণ নেই। তবে একথা সত্যি, গত কয়েক দশকে যে বা যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। উদাহরণস্বরূপ ইমরান খান আমেরিকার বিরুদ্ধে কথা বলার পরেই কিন্তু কারাগারে আছে। যদিও আমি বলছি না যে আমেরিকা তাকে কারাগারে পাঠিয়েছে,
কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু এই ঘটনাটা ঘটলো। গদ্দাফির মতো নেতাদের ক্ষেত্রেও আমরা চরম উদাহরণ দেখেছি। শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু এর কোনো রকমের ব্যতিক্রম হয়নি। ওয়াশিংটন পোস্ট দাবি করছে যে ভারতীয় লবিংয়ের পরে ওয়াশিংটন শেখ হাসিনার প্রতি কোনো রকমভাবেই কিন্তু সুর নরম করেনি, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য পরামর্শদাতা ইঙ্গিত দিয়েছেন যে প্রত্যাবর্তন চুক্তির অধীনে ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে। সুতরাং শেখ হাসিনার মামলা এখনো কিন্তু শেষ হয়নি, আরও অনেক রকমের ঘটনা ঘটা বাকি আছে বলেই আমার মনে হচ্ছে। এটা কেন বলছি? কারণ 1971 সালের যুদ্ধের পরে এই প্রথমবার জাতিসংঘ একটা ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে পাঠাতে পারে। তাদের কাজ হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায় কিনা সেটা বাংলাদেশে গিয়ে খতিয়ে দেখা। কারণ বাংলাদেশিরা দাবি করছে যে শেখ হাসিনা একটা বিশেষ কারাগার তৈরি করেছিলেন যার নাম আয়না ঘর। এই আয়না ঘরটা কি আমি বলবো, তার আগে বলি যারা বিক্ষোভকারী এবং শেখ হাসিনার বিরোধী তারা দাবি করছে যে শেখ হাসিনা তার বিরোধী পক্ষের অনেক নেতাকে গোপন কারাগারে বন্দী করে অমানবিক অত্যাচার চালাতো, যেটা আয়না ঘর নামে পরিচিত। এখন ব্যক্তিগতভাবে আমি যখন গুগলে গিয়ে এই আয়না ঘর লিখে সার্চ করলাম তখন উইকিপিডিয়াতে কিন্তু এই আয়না ঘরের অস্তিত্ব পাওয়া গেল। উইকিপিডিয়াতে বলা আছে যে যেখানে শেখ হাসিনা তার বিরোধী পক্ষের অনেক মানুষকে নির্বিচারে আটকে রাখতেন, গুম খুন করতেন এবং অমানবিক নির্যাতন করতেন। এখন জাতিসংঘের দল বাংলাদেশে গিয়ে তদন্ত করবে যে সত্যিই এমন কোনো আয়নাঘর ছিল কিনা এবং শেখ হাসিনা সেখানে কতজনকে বন্দী করে রেখেছেন, কতজনকে গুম খুন বা হত্যা করেছেন, সেখানে সত্যি কোনো যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে কিনা সেটাকেও খতিয়ে দেখা হবে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার মামলা আন্তর্জাতিক বিচার আদালতেও ওঠার সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে। এখন একটা কথা বলে রাখি যে ফ্যাক্ট ফাইন্ডিং দলকে জাতিসংঘ পাঠাবেই এটা নিশ্চিত কিন্তু নয়। জাতিসংঘের পক্ষ থেকে এরকম কোনো বিবৃতি কিন্তু দেওয়া হয়নি। আমেরিকান ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মাত্র। হতে পারে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন প্রকাশ করে আমেরিকা হাসিনার ওপরে চাপ তৈরি করতে চাইছে। তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে আরও একটা আকর্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে। তাদের মতে মার্কিন কূটনৈতিকবিদরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম থেকেই খুব আক্রমণাত্মক অবস্থানে ছিলেন, কিন্তু ভারতীয় কর্মকর্তারা তাদের বোঝান যে শেখ হাসিনাকে সরাতে এতটা আক্রমণাত্মক হওয়া উচিত হবে না, কারণ শেখ হাসিনা সরে গেলে সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলো বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করে নিতে পারে, যেটা কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় সড়ো হুমকি হয়ে উঠবে। এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলে রাখি, বিষয়টা এতটা সহজ নয় যে দক্ষিণ এশিয়ার কোনো বিষয়ে ভারতের মতামতকে উপেক্ষা করে আমেরিকা কোনো কাজ করবে। আই রিপিট, এটা কিন্তু এত সহজ নয় যে দক্ষিণ এশিয়াতে ভারতের মতো শক্তিকে উপেক্ষা করা ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার আছে। আমি মনে করি আমেরিকার এই ক্ষমতা এখনো নেই, আর এজন্যই হাসিনার প্রশ্নে আমেরিকা তাদের আগের কঠোর অবস্থান থেকে কিন্তু কিছুটা হলেও সরে এসেছে। এখন এর সবই কিন্তু ওয়াশিংটন পোস্টের দাবি, কতটা সত্যি কতটা মিথ্যা এই বিষয়ে কিন্তু এখনই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। তবে আগামী কয়েক মাস ভারত অবশ্যই বাংলাদেশের প্রতি দৃষ্টি রাখবে। প্রথমত ভারত দেখবে যে বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলো সত্যিই শক্তিশালী হয়ে উঠছে কিনা, এবং দ্বিতীয়ত জাতিসংঘ কোনো দল বাংলাদেশে পাঠাচ্ছে কিনা, কারণ এই দুটোই বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে, যা ভারতের জন্য খুব একটা ভালো খবর হবে না। এই পর্যন্ত আলোচনা করার পরে একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমার মনে হয় যে ভারতীয় উপমহাদেশে ভারতের স্বার্থকে উপেক্ষা করে আমেরিকার পক্ষে কড়া অবস্থান জারি রাখাটা অতটা সহজ হবে না, এবং অবশ্যই আন্তর্জাতিক স্তরে ভারতের এই মুহূর্তে যা প্রভাব, তাতে জাতিসংঘের পক্ষেও কোনো টিমকে ভারতের অনুমতিকে ব্যতি রেখে বাংলাদেশে পাঠানোর কাজটাও অতটা সহজ হবে না বলেই ওয়াশিংটন পোস্ট কিন্তু দাবি করছে। আর বাকি রইল শেখ হাসিনার বাংলাদেশের হাতে অর্পণ করার প্রশ্ন। একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমি মনে করি ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যাবর্তন করবে না, এবং এর পেছনে কিন্তু পাঁচটা ঠোস কারণ রয়েছে। প্রথম কারণ, মাননীয় শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ তিনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছেন। বিদেশি শক্তির ষড়যন্ত্রে মিলিটারি কু ঘটিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকারের নামে যাদেরকে শাসনভার দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো রকমের আন্তর্জাতিক বৈধতা নেই। শেখ হাসিনার বিচার করার বৈধ অধিকার তাদেরকে কে দিয়েছে, এইটা কিন্তু একটা আন্তর্জাতিক
আন্তর্জাতিক প্রশ্ন। গত বছরের শেখ হাসিনার নির্বাচনটা যদি অবৈধ হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার কবে বৈধ ভোটটা করবে, কবে বৈধ নির্বাচন করবে, আগে সেই প্রশ্নের উত্তর তারা দিক। তারপরে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে কি হবে না সে বিষয়ে ভারত ভেবে দেখবে। দ্বিতীয় কারণ, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী আমরা বলি অতিথি দেব ভব। আমাদের স্মরণে রয়েছে এমন কাউকে ফাঁসিতে ঝোলানোর জন্য ফেরত পাঠানো ভারতের সংস্কৃতির সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। এই অবস্থায় আপনি ভারতবর্ষের যে কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করেন যে আপনার অতিথি বা আপনার স্মরণে রয়েছে এরকম কাউকে কি ফাঁসিতে ঝোলানোর জন্য দেশে ফেরত পাঠাবেন, আমি একজন শিক্ষক হিসেবে বলছি যে 100 জন ভারতবাসীর মধ্যে 100 জনই কিন্তু উত্তর দেবে যে না। আর ভারত সরকার ভারতের জনমতকে সম্মান দেবে, এটা কিন্তু আমি মনে করছি। তৃতীয় কারণ, যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত ভারতের যে 3 জন নেবেন তারা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। ব্যক্তিগতভাবে আমি যতটা জানি আন্তর্জাতিক ক্ষেত্রে এই 3 ব্যক্তির মর্যাদা বা সামর্থ্য যে উচ্চতায় প্রতিষ্ঠিত রয়েছে, তাদের কোনো অবস্থাতেই এরকম নেতিবাচক সিদ্ধান্ত তারা নেবে বলে আমি অন্তত মনে করি না। কারণ শেখ হাসিনাকে বাংলাদেশ বলা মাত্রই তার হাতে প্রত্যাবর্তন করার অর্থ এই 3 ব্যক্তির যে ইন্টারন্যাশনাল রেপুটেশন রয়েছে সেই ইন্টারন্যাশনাল রেপুটেশনে রীতিমতো ধাক্কা খাওয়া। আর চতুর্থ কারণ হলো, আমরা জানি কিছুদিন আগেই কাতার সরকার 8 জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছিল। আমরা ভারতীয়রা আমাদের কূটনৈতিক তৎপরতার সাহায্যে মৃত্যুদণ্ড তো অনেক দূরের ব্যাপার, তাদেরকে ছাড়িয়ে ভারতবর্ষে নিরাপদে নিয়ে এসেছি। এই ঘটনার পরে গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের যে কূটনৈতিক একটা ক্ষমতা, সেই রেপুটেশনটা তৈরি হয়েছে। বাংলাদেশ চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত পাঠালে আমাদের সেই রেপুটেশন কি থাকবে? আন্তর্জাতিক মহাশক্তি হিসাবে যে ভারতের উত্থান হচ্ছে, আমেরিকা বলা মাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে মহাশক্তি হিসাবে ভারতের সেই মর্যাদাটা কি থাকবে? আমেরিকা কি চাইছে সেটা পরে গিয়ে ভাবা যাবে। ভারতীয় উপমহাদেশে ভারতের স্বার্থকে উপেক্ষা করে আমেরিকার পক্ষে একক সিদ্ধান্ত গ্রহণ করাটা সম্ভব কিনা, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কারণ এটা নতুন ভারত, আজকের ভারতকে উপেক্ষা করার সাহস এবং সামর্থ্য কোনোটাই আমেরিকার আছে বলে আমি মনে করি না। আর পঞ্চম কারণ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রথম দিন থেকেই যেভাবে ভারতকে হুমকি দিচ্ছে, কখনো বলছে ভারতকে তারা দেখে নেবে, কখনো বলছে 7 সিস্টার নিরাপদে থাকবে না। তো এই পরিস্থিতিতে তাদের কথায় সাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে তত্ত্বাবধায়ক সরকার প্রথম দিন থেকেই ভারতকে শত্রু ঘোষণা করছে, তাদের কথায় ভারত ছাড়া কেন দেবে? ভারতের লাভ কি? বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার যদি আঘাত করার চেষ্টা করে তাহলে প্রত্যাঘাত হবে। আই রিপিট, বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার যদি আঘাত করে তাহলে প্রত্যাঘাতের জন্য যেন তারা রেডি থাকে। প্রত্যাঘাত কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, তার সমস্ত কিন্তু আমাদের ভালোভাবেই জানা আছে। কিছুদিন আগে আমরা জানি যে মালদ্বীপের রাষ্ট্রপতি মইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করেছিলেন, ভারতকে প্রকাশ্য শত্রু ঘোষণা করেছিলেন। আর তারপরে কি হয়েছিল আমরা সবাই জানি। আজ মইজু ভারতকে তাদের সবচেয়ে বড় বন্ধু বলে ঘোষণা করছে। এই কিছুদিন আগেই মইজু দিল্লিতে এসেছিলেন এবং এসে বসেছিলেন প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায়, অনেক কাকুতি মিনতিও করেছিলেন। যদি আমাদের প্রধানমন্ত্রী তাকে সময় দেয়নি, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার সঙ্গে দেখা করায় মালদ্বীপের 28টা দ্বীপের উন্নতির জন্য মালদ্বীপ ভারতবর্ষের অর্থ সাহায্য চাইছে। পানীয় জলের ব্যবস্থার জন্য ভারতের হাতে পায়ে ধরছে। প্রকাশ্যে ভারতকে শত্রু ঘোষণা করে দেওয়ার ফল কি হতে পারে? মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মইজু কিন্তু তার সবচেয়ে বড় উদাহরণ। অতএব বাংলাদেশের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার, আপনার অবস্থাও কিন্তু মালদ্বীপের মইজুর মতো হবে, এটাও কিন্তু আগাম সত্যি একজন ভারতীয় শিক্ষক হিসেবে বলে রাখলাম। আপনি এখনো বাংলাদেশের সত্যিকারের প্রধানমন্ত্রী হননি, তাতেই যেভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, এটা কি খুব দরকার ছিল? দেখুন, ভারত শান্তিপ্রিয় দেশ, উপমহাদেশে ভারত কোনো রকমের অশান্তি চায় না। এই বার্তা আমি নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বয়ং কিন্তু দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ নিশ্চয়ই আপনি শুনে থাকবেন। এবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ভেবে দেখুন, আপনারা ভারতের বন্ধু হবেন নাকি মালদ্বীপের মইজু হবেন? আই রিপিট, আপনারা ভারতের বন্ধু হবেন নাকি মালদ্বীপের মইজু হবেন? এটা সবার আগে ভাবুন।
হাসিনার প্রত্যাবর্তন সেসব অনেক পরে ভাবা যাবে। তো এই হলো সম্পূর্ণ ঘটনার ব্যাখ্যা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কমেন্ট বক্সে বলবেন যে ভারতীয় হিসাবে আমরা এই ঘটনার সঠিক প্রতিক্রিয়া করতে পারলাম কিনা। যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।